গত ক্লাস পর্যন্ত এই টেমপ্লেটটা আমরা ধরছিলাম। দুইটা সেকশন করছি, কি উপরের এই হেডার সেকশনটা আর হচ্ছে কি ন্যাভবার সেকশনটা আমরা করছি। আহ, আচ্ছা, এরপরে যদি আসি তাহলে এখানে কি কি আছে আমরা দেখি। পরে এই দুইটা সেকশন কমপ্লিট। পরে যদি আসি, এটা হচ্ছে কি ব্যানার সেকশন বলে বা হিরো সেকশন বলে। এখানে কি কি আছে, একটা আছে কি টাইটেল, দুইটা টাইটেল আছে, একটা আছে হেডিং ছোট করে আছে আর একটা বড়, আর আছে কি দুইটা বাটন আছে আর একটা কি ইমেজ আছে। তো এর আগে আমরা ইমেজ গুলাকে কি ডাউনলোড করছিলাম। ডাউনলোড করার সিস্টেম কি, এই যে একটা ইমেজ ডাউনলোডার আছে, ইমেজ ডাউনলোডার এখানে ক্লিক করলে দেখেন, এর আগে আপনারা হচ্ছে যে একটু বলছিলেন যে এগুলো আমি পারিনি, আবার দেখাই দিচ্ছি একবার। ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে এই যে ইমেজ ফোল্ডারটা আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আবার। ওকে, তো ইমেজ নেওয়ার জন্য সিস্টেমটা হচ্ছে কি, সবাই একটু খেয়াল করেন। এই যে ইমেজ ডাউনলোডের যে এক্সটেনশনটা আছে এটার উপরে আমি কি ক্লিক করে দেব, দিলে আমাদের এখানে এই ওয়েবসাইটের যতগুলো ইমেজ আছে সবগুলো কি আমাকে এখানে দেখাবে। তো এখান থেকে হচ্ছে যে একটা একটা করে সিলেক্ট করে দিতে পারবেন এইভাবে। আর সিলেক্ট করে না দিলে আরেকটা উপায় আছে কি, একবারে এই যে সিলেক্ট অল লেখা আছে এখানে, সিলেক্ট অলে ক্লিক করে দিলে সবগুলাই কি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করে দেওয়ার পরে যেটা যেটা লাগবে সবগুলো সিলেক্ট হয়ে গেল, আমাদের এটা ইমেজের দরকার নেই, আমরা এটাকে আনসিলেক্ট করে দিলাম। এরপরে আছে যে এগুলো, এগুলোর দরকার নেই এখন, আচ্ছা থাকুক, সমস্যা নেই। এরপরে ডাউনলোড, এরপরে একটু নিচে এসে এখান থেকে আছে যে দুইটা অপশন আছে এখানে। তো এখানে আছে রিনেম ফাইল, আমরা কোনো ফাইলকে যদি রিনেম করতে চান, ধরেন একটা ইমেজ কে ডাউনলোড করতেছেন, ওটাকে রিনেম করে নিতে পারবেন। আরেকটা আছে এখানে দেখেন ইমেজ, তো এখানে আছে সেভ টু সাব ফোল্ডার, এখানে বলতেছে একটা ফোল্ডারের নাম দিতে। আপনি যদি এমনি ডাউনলোড করেন তাহলে ইমেজ গুলো ডাউনলোড হবে, আর যদি ফোল্ডারের নাম দেন তাহলে ওই ফোল্ডারের ভিতরে কি ডাউনলোড হবে। তো এমনি ডাউনলোড করলে দেখা যাবে অনেকগুলো ইমেজ তো ডাউনলোডের মধ্যে এলোমেলো হয়ে থাকবে। তো আমরা এইভাবে না করে একটা কি ফোল্ডারের নাম দেবো এখানে, ধরেন যে কোনো নাম দিতে পারি, ধরেন আই এম জি দিলাম। দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন, সিম্পল। এই যে তাহলে দেখেন সবগুলো ইমেজ ডাউনলোড হচ্ছে এবং একটা ফোল্ডারের মধ্যে, আইএমজি ফোল্ডার যে নাম দিছে এই ফোল্ডারের মধ্যে পাবো আমরা। এখন যদি ডাউনলোডে গিয়ে দেখি, দেখেন এই যে আইএমজি নামের কি একটা ফোল্ডার আমি পেয়ে গেছি, এই ফোল্ডারের ভিতরে সবগুলো ইমেজ কি আছে। তো এখান থেকে হচ্ছে যে আমরা কি করব, সবগুলো ইমেজ কে কি সিলেক্ট করে নেব একবারে কন্ট্রোল এ দিয়ে, তারপরে কন্ট্রোল সি দিয়ে আমি কি কপি করে নিলাম। কপি করে আমাদের যে ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে এই যে অ্যাসেটের ভিতরে যে ইমেজেস ফোল্ডারটা আছে এখানে এসে কি পেস্ট করে দেব। তাহলে আমাদের কি সবগুলো ইমেজ পেয়ে গেলাম। আচ্ছা, ইমেজ ডাউনলোড, যে ইমেজ ডাউনলোড করছেন যে ফোল্ডারের নাম দিবেন, ওই ফোল্ডারের ভিতরে ইমেজগুলো কি পেয়ে যাবে। এখন এটাকে ওপেন করে জাস্ট এই যে ইমেজগুলো আছে এগুলাকে টান দিয়ে কি এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কি কন্ট্রোল এ, এ দিলে কন্ট্রোল এ মানে কি সবগুলা সিলেক্ট করা, সিলেক্ট হয়ে যাবে। এরপরে কি কন্ট্রোল সি দিয়ে কপি করা, কপি করার পরে আপনি যেখানে পেস্ট করবেন ওই ফোল্ডারের ভিতরে গিয়ে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে আমাদের ইমেজ গুলো আমরা পেয়ে গেলাম। এখন আসেন হেডার সেকশনে, এই যে এটা আছে কি ব্যানার সেকশন বলে, হিরো সেকশন বলে অনেকেই। এখানে কি কি আছে, আমাদের আছে কি ইমেজটা আছে। চলেন আমরা এভাবে একটু শুরু করি। ফার্স্টে আছে যে এখানে একটা আমরা কি কমেন্ট করে দেই, কথা বন্ধ করেন প্লিজ। হ্যাঁ, এই যে ফার্স্টে এখানে আমরা একটা কমেন্ট করে দিই, হেডার হিরো সেকশন, হিরো সেকশন স্টার্ট। এখন এখানে যদি আসি, আমাদের প্রত্যেকটা সেকশন করার আগে আমরা চিন্তা করব এটার জন্য কোনো কি সিমেন্টিক ট্যাগ আমরা পাই কিনা। এখন সিমেন্টিক ট্যাগ যদি এখানে আসি আমরা, HTML সিমেন্টিক ট্যাগ,
এটার জন্য দেখেন তো কোনো আমাদের সিমেন্টিক ট্যাগ আছে। তাহলে আমরা কি হেডার ট্যাগটা এখানে ইউজ করতে পারি। এটা আছে কি হেডার। তো হেডার ট্যাগ নিলাম এখানে। এটা একটা আইডি দেই, আইডি হেডার সেকশন। ওকে, দেখা যায় এখন হেডার সেকশন। হেডার সেকশনের ভিতরে এরপর আছে কি ওকে, কি কি আছে এখানে একটু খেয়াল করেন। ফার্স্টে আছে কি একটা হেডিং আছে, দুইটা হেডিং আছে আর দুইটা কি বাটন আছে। তো আমরা ওভাবেই লিখে নেব। প্রথমে একটা কি ডিপ দিলাম। ডিপের ভিতরে প্রথমে আছে কি এইচ, একটা 4 নিচ্ছি, H4। H4 এর ভিতরে এই যে টেক্সটটা আছে এটাকে কপি করে কি এখানে বসাই দেব, কন্ট্রোল সি। এরপরে কি আরেকটা আছে কি H1 নিচ্ছি। এরপরে কি আছে, দুইটা কি বাটন আছে। এই দুইটা বাটন যদি পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি, এখানে জাস্ট কি একটা ডিভিশন নিতে পারি আলাদা। ডিভের ভিতরে দুইটা বাটন নিচ্ছি, বাটন। প্রথমটার মধ্যে কি লেখা আছে, আচ্ছা ফাইন ডক্টর। অ্যাপয়েন্টমেন্ট কি ভুল করলাম। আচ্ছা, কন্টেন্ট আমাদের কি যতটুকু ছিল কন্টেন্ট নেওয়া শেষ। আমরা আউটপুটে গিয়ে একটা রিফ্রেশ করে দেখবো আসলে কি কি পাচ্ছি। তার মানে দেখেন আমাদের কি ওই এই যে টেক্সট গুলা সবগুলো কি বাটন আমরা পেয়ে যাচ্ছি। এখন এখানে আছে কি দুই সাইড থেকে দেখেন কি এটা ফাঁকা আছে না উপরে, এই যে এর এর মতন টেক্সট গুলো এই যে সমান। তাহলে এখানের জন্য আমরা আছে কি অলরেডি কন্টেনার আমরা লিখে রাখছি। এই যে কন্টেনার, উইথ দিছি। আচ্ছা, এর আগে 1300 পিক্সেল মনে হয়েছিল, তো 100 পিক্সেল আমরা কি বাড়াই দিচ্ছি, সমস্যা নেই, 1300 থাকলেও কোনো প্রবলেম নেই। এরপরে উইথ আছে কি 90%, আর মার্জিন দিছি কি 0। এই যে কন্টেনারটা আছে এটা আমরা কি এখানে ইউজ করে দেবো ডিভের ক্লাস কন্টেন্ট। এখন সেভ করে আউটপুটে একবার করে কি রিফ্রেশ করে দেখবেন আসলে কোনটার জন্য কোন কাজটা আছে। রিফ্রেশ করি আমরা একবার, তাহলে দেখেন আমাদের টেক্সট গুলো কি অ্যালাইন হয়ে গেছে, দুই সাইড থেকে গ্যাপটা পেয়ে গেছে। এরপরে আসেন এর একটা কি ব্যাকগ্রাউন্ডে কি একটা ইমেজ আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি এই যে হেডার সেকশন আছে, এটাকে ধরে আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, কন্ট্রোল সি কপি করেন। আর এই নামগুলা সব সময় সবাই কি কপি করে নেবেন, অনেকেই দেখি এই নামগুলো লিখতে গিয়ে ভুল করেন। হেডার আইডি দিচ্ছি। এরপরে কি হেডার সেকশন, হেডার সেকশনের মধ্যে একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এর ভিতরে ইমেজ। এখন ইমেজটা দেখি এটা কি নামে আছে, আমরা যদি এখানে একটু ওপেন করে দেখি। আচ্ছা, এখানে এখানে ইমেজ কোনটা, এটা না, না আমাদের এই ইমেজটা না, এটা অন্য একটা ইমেজ। তার মানে দেখেন ইমেজ ডাউনলোডার দিয়ে এই যে এটা, এই যে hero.jpg, এখানে নাম দেওয়া আছে কি hero.jpg। চলেন তাহলে এখানে আসেন, প্রথমে হবে কি যেহেতু আমাদের সিএসএস ফাইল থেকে কি এক ফোল্ডার পিছনে যেতে হবে, এখানে দেবো কি ডট ডট স্ল্যাশ, এরপর আছে কি ইমেজেস, এরপরে আছে hero.jpg। ওকে,
এরপরে আমরা ধরেন এটা যাতে কোনো কি রিপিট না হয় এই কারণে বলে দেবো কি নো রিপিট। এরপরে আছে কি কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আউটপুটে এসে একবার রিফ্রেশ করে দেখি ইমেজটা পাচ্ছে কিনা। তাহলে দেখেন আমাদের কি ইমেজটা চলে আসছে। এখন এটা ছোট দেখা যাচ্ছে কারণ কি আমাদের কোনো হাইড উইড আমরা দেইনি। এখন হাইড উইড আমরা দেব না কারণ হচ্ছে আমরা কন্টেন্ট গুলো ডিজাইন করব, অটোমেটিক কি কন্টেন্ট অনুযায়ী হাইট কি বেড়ে যাবে। তো ফার্স্টে আসেন, এই হচ্ছে কি একটা টেক্সট, এটা আমরা স্টাইল গুলো যদি দেখে নেই কি কি স্টাইল দেয়া আছে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি আছে রোবোটো, এরপরে টেক্সট আছে কি নরমাল, এরপর আছে ফন্ট সাইজ কত 20 পিক্সেল, লাইন হেডার আছে কত 24 পিক্সেল, এরপরে একটা কালার আছে, কালারটাকে কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে। তাহলে আসেন ফার্স্টে আছে কি হেডার সেকশন, এরপরে স্পেস দিতে হবে। এর ভিতরে যদি কোনো কিছুকে ডিজাইন করতে চান, অনেকে এখানে স্পেস দেন না, ভুল করেন এই জিনিসগুলো। তো আপনি যদি এই হেডার সেকশনের ভিতরে যদি কোনো এলিমেন্টকে ধরতে চান, অবশ্যই কি এখানে এসে হেডার সেকশন লেখার পরে একটা কি স্পেস দিতে হবে। এরপরে আমাদের কি আছে H4, ফন্ট সাইজ 20 পিক্সেল, এরপরে আছে কি লাইন হাইট আমরা দিচ্ছি কি 1 পয়েন্ট, যেহেতু 24 পিক্সেল একটু কম আছে আমরা 1 পয়েন্ট কি 2 দিলাম। এরপরে আছে কি ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি আছে কোনটা রোবোটো, এরপরে কি কালার, ফন্ট ওয়েট যেহেতু 400 নরমালটাই আছে, কত ফন্ট ওয়েট কত আছে 700। আচ্ছা, এতটুকু সেভ করে আমরা আউটপুটে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ, তাহলে দেখেন কি ডিজাইনটা আমাদের কি চলে আসছে। আচ্ছা ওটা দেবো দেবো। আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস আমি করব, হ্যাঁ একটু খেয়াল করেন সবাই। এই যে আমরা কালার গুলো এখানে ইউজ করতেছি, হ্যাঁ? একটা কালার, একটা ওয়েবসাইটে যদি দেখি এখানে কয়টা কালার ইউজ করছে এরা, এই একটা কালার, হ্যাঁ এরপরে টেক্সটের একটা কি হোয়াইট কালার, এরপরে এখানে একটা কি কালার আছে, এখানেও দেখেন কি একটা কালার আছে, টেক্সটের একটা কি কালার আছে। তো এই কয়টা কালার, মোটামুটি এই কয়টা কালার দিয়ে কি এই ওয়েবসাইটটা করা আছে। তো প্রফেশনালি আমরা যখন একটা টেমপ্লেট করি, তো কালার আমরা এইভাবে চাইলে কি ইউজ করতে পারতেছি। এখানে একটা ইউজ কেসটা একটু বুঝি, এভাবে যদি আমি লিখি আমার কিন্তু কাজ করতেছে, তাই না? তো এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটটা যখন আমি তৈরি করব, টোটাল ওয়েবসাইট আমার কি ডিজাইন করা শেষ। ডিজাইন করার শেষে আপনি ক্লায়েন্টকে যার ওয়েবসাইট তাকে বুঝাই দিলেন যে এটা একটা এই ওয়েবসাইট আমি এইভাবে করে দিচ্ছি। এখন উনি বলতেছে যে না এই যে কালারটা আছে এটা আমাকে কি একটা চেঞ্জ করে অন্য একটা কি কালার আমি দিচ্ছি, এটা এটা করে দেন। তাহলে আপনাকে কি করতে হবে দেখেন তো, এই যে কালারটা আপনি যত জায়গায় ইউজ করছেন এভাবে কোডটা লিখছেন, ঠিক সব জায়গায় গিয়ে আপনাকে কি এভাবে কালার কোডটাকে কি চেঞ্জ করে দিতে হবে। তো এখন হচ্ছে যে এই একটা ওয়েবসাইটে এত জায়গায় আমি চেঞ্জ করছি, এভাবে খুঁজে খুঁজে চেঞ্জ করা অনেক একটা কঠিন একটা কাজ। কত জায়গায় আমি ইউজ করছি, কোথায় থেকে আমি চেঞ্জ করতেছি। তো আমরা এর থেকে একটা ভালো উপায় যদি এরকম বাইর করা যায় যে না আমি প্রত্যেক জায়গায় কি এই কালার কোডটা ইউজ করব না, আমি যে কোনো একটা জায়গায় কি কালার কোডটা লিখে রাখবো, ওই কালার কোডটাই কি আমি সব জায়গায় ইউজ করব। যদি আমার কখনো চেঞ্জ করার দরকার হয় আমি স্পেসিফিক কি ওই জায়গায় চেঞ্জ করে দেব, বাকিগুলা কি অটোমেটিক যেখানে যেখানে ইউজ করছি ওটা যেন কি চেঞ্জ হয়ে যায়। তো এটা একটা ভালো উপায় না? তো এই কারণে হচ্ছে যে আমরা যতগুলা কালার দেব সবগুলা হচ্ছে কি একটা জায়গায় লিখে রাখবো। এখন লিখে রাখার সিস্টেম কি সিএসএস এ, আমরা যদি এখানে একটু আসি, সিএসএস এ অ্যাডভান্সে যদি যাই,
আচ্ছা, এখানে আসে, হ্যাঁ? একটা উপায় যেটা বললাম যে এই যে কোড গুলা কালার গুলা কি আমরা একটা জায়গায় লিখে রেখে আমরা জাস্ট কি পরবর্তীতে ওই কালারটাই কি ইউজ করব সব জায়গায়। এটা নেওয়ার সিস্টেম আছে কি ভেরিয়েবল, যেটা এটা কি ভেরি করবে। আমি যেটা দেব ওটা কি ও ক্যারি করবে। তো এটার জন্য আছে কি ভেরিয়েবল, সিএসএস এর কি ভেরিয়েবল। এখন সিএসএস এর ভেরিয়েবল আমরা বুঝলাম, ভেরিয়েবলে কি করব আমরা একটা জিনিসকে কি স্টোর করে রাখবো, ওটা কি ইউজ করব। এখন ভেরিয়েবল লেখার সিস্টেমটা কি রকম, আমরা যদি এখানে একটু আসি। আচ্ছা, ওরা অনেক কিছুই বলে রাখছে, আমি যেগুলো বললাম এরা এভাবেই হয়তো কিছু জিনিস বলে রাখছে। তো এখানে একটা জিনিস লিখে রাখছে ওরা, টু ক্রিয়েট ভেরিয়েবল উইথ গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ, এরপরে কি লেখার সিনট্যাক্সটা আছে কি আপনাকে এভাবে কি রুট লিখতে হবে। রুট, আচ্ছা রুট এলিমেন্ট কোনটা আমাদের এইচটিএমএল, তাহলে সিএসএস এ ওরা এইচটিএমএল কে না লিখে এভাবে লিখতেছে রুট। হ্যাঁ, রুটের মধ্যে আপনি কি কালার গুলা লিখে রাখেন। আর লেখার সিনট্যাক্সটা কি এভাবে রুট, এরপরে হচ্ছে কি আপনার যে নামটা দিবেন ওই নামটা দিতে হবে, এরপরে আপনি কি সেটা রাখতে যাচ্ছেন সেটা এভাবে কি রেখে দিবেন। তো আমরা যদি উপরে আসি তাহলে ভেরিয়েবল গুলো আছে কি সবার উপরে আমরা লিখে রাখবো এভাবে। তাহলে এখানে আছে কি কোলন দিয়ে লিখতে হবে কি রুট। আচ্ছা, রুট লেখা এখন একটা আপনি কি নাম দেন, যেমন আমরা ফন্ট ফ্যামিলিকে কি করছি দেখেন তো, নিচে এসে যদি ফন্ট ফ্যামিলির সময় আমরা কি করছি একটা নাম দিছি, ওই নামটাই কি এখন সব জায়গায় ইউজ করতেছি। তো এটাকেও আপনি চাইলে কি ভেরিয়েবলে রাখা যায়, অনেক কিছুই ভেরিয়েবলে রাখা যায়। আচ্ছা, ফার্স্টে আছে যে আমরা নামগুলা যদি দেখি কিভাবে নামগুলা সেট আপ করতে পারি, এটাকে যদি আমরা ওয়েবসাইটের নামগুলো দেখতেন যে এরকম করে করা আছে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, অথবা হচ্ছে কি মেইন কালার। তাহলে এই ওয়েবসাইটে যদি আমরা দেখি এটা একটা মেইন কালার যদি ধরে নেই, এটা হচ্ছে কি ব্রান্ড কালার বা কি মেইন কালার। তাহলে এটাকে এইভাবে আমরা কালারের নামটা করতে পারি প্রাইমারি কালার অথবা কি ব্রান্ড কালার, ব্রান্ড। ব্রান্ড কালার দিলাম। এখন দেওয়ার পরে আপনার কি যে ব্রান্ড কালারের কোডটা আছে এটা হচ্ছে কি আপনি এখানে লিখে রাখেন, ধরেন আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি আমি। আচ্ছা, লিখেই ফেলি। আচ্ছা, একটা আমরা করলাম জাস্ট কি করলাম এখানে, এই যে কালারটা আমি ইউজ করতেছি বারবার কালার কোডটা কি ওই জায়গায় বলে না দিয়ে আলাদাভাবে কি একটা জায়গায় লিখে রাখা। আমার লেখার সিস্টেমটা কি, এটা হচ্ছে এটাকে বলে কি সিএসএস এর ভেরিয়েবল। সিএসএস এ অনেক জায়গায় দেখবেন আপনাকে কোশ্চেন করবে সিএসএস এর ভেরিয়েবল কি বা কেন ইউজ করি আমরা। তো আচ্ছা, এটা জাস্ট আমরা লিখে রাখলাম। এখন কথা হচ্ছে এটা লিখে রাখলে কি কোথাও পেয়ে যাবে? না, আমরা যখন ফন্ট পেজ ইউজ করতাম কি ফন্টের একটা নাম দিতাম, ওটা কি অটোমেটিক ইউজ হইতো? না, আমাদেরকে কি স্পেসিফিক ইউজ বলে দিতে হবে যে আচ্ছা সেই রকম আপনি যদি এখানে ভেরিয়েবলটা লিখে রাখছেন, এখন আপনি বলে দিতে পারেন যে আপনি কোন কোন জায়গায় কি এটা ইউজ করবেন। ইউজ করার সিস্টেমটা কি এখানে আসে। তাহলে এখানে দেখেন ওরা হচ্ছে কি দুইটা ভেরিয়েবল লিখে রাখছে, একটা হচ্ছে কি ব্লু আর একটা হচ্ছে কি হোয়াইট। আর ইউজ করার সিস্টেমটা কি আপনি যেখানে এই কালারটা লিখে দিবেন, আমার আগে কালার কোড ইউজ করছি, এখন বলতেছে এটা না আপনি ভেরিয়েবল যদি লিখে রাখছেন তাহলে আর এখানে কি কোডটা ইউজ করার দরকার নেই, শুধু কি সেই ভেরিয়েবলের নামটা ইউজ করেন। সেই ভেরিয়েবলের কি নামটা ইউজ করেন। ইউজ করার সিস্টেম একটা হচ্ছে কি var নামের কিওয়ার্ড লিখতে হয়। তো ধরেন আমরা এই কালারটা কোথায় কোথায় ইউজ করছি একটু যদি দেখি, এখানে যদি আসি। আচ্ছা, এই একটা জায়গায় কি আমরা ইউজ করছি তাই না? তো এখন আমি এখানে সরাসরি কি কালার কোডটা না দিয়ে আমি এখানে বলে দেবো কি var, সে ভেরিয়েবলের নামটা দিছি ওটা ব্রান্ড কালার। ওকে, এটাকে দিলাম না। আর কোথায় ইউজ করছি আমরা এই একটা কালার। তো এখানেও আমি কি সেম ভাবে এটাকে আর এখন আর কালার কোড রাখবো না, এটাকে কি ওই যে উপরে যেটা লেখছি ওটাই ইউজ করবো। ওকে, ঠিক সেম এখানে এসে কি
ব্রাউন কালার। আচ্ছা বানান মিস্টেক করছি না? আচ্ছা হোক, সমস্যা নেই, যেভাবে লিখছি ওভাবে ইউজ করি। ওকে, তাহলে এখানে যত জায়গায় কি ওই কালারটা ছিল আমরা এটাকে জাস্ট কি চেঞ্জ করে দিয়ে একটু আউটপুটে গিয়ে কি রিফ্রেশ করি। আচ্ছা দেখি আসলে কোনো চেঞ্জ হয় কি, রিফ্রেশ করি। তাহলে দেখেন আমার কি আগের যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা কি আমি পেয়ে যাচ্ছি। তার মানে আমার এটা কি কাজ করতেছে। এখন এটার একটা সুবিধাটা কি, সুবিধাটা যদি বুঝি, এখন আপনাকে কেউ এসে বললো যে এই যে কালারটা যত জায়গায় আছে আপনি কি কালারটা আমি একটা অন্য কালার দিচ্ছি, এই কালারটা কি চেঞ্জ করে দেন। তাহলে আপনি যদি এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেই, ধরেন এই কালারটা কি এখান থেকে আমি দিয়ে দিলাম, তাহলে কি হবে, আমার আর প্রত্যেকবার এই যে যত জায়গায় আমি কালারটা ইউজ করছি এখানে গিয়ে আমাকে কি আর চেঞ্জ করা লাগতেছে না। আমি এক জায়গায় যদি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আউটপুটে গিয়ে যদি এখন রিফ্রেশ করি, তাহলে দেখেন ওই জায়গায় ওই কালারটা আমি যত জায়গায় কি ওই ভেরিয়েবলটা ইউজ করছি সব জায়গায় কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা আমাদের কি অনেক বড় সুবিধা না? কারণ একটা ওয়েবসাইট আপনি ক্লায়েন্টের ডিজাইন করে দিলেন, পছন্দ হইলো না, কালারটা কি পছন্দ হইলো না, আপনাকে বলতেছে কি কালারটা চেঞ্জ করে দেন। তাহলে আপনাকে কি করতে হবে, যত জায়গায় আপনি ইউজ করছেন সব জায়গায় কি চেঞ্জ করতে হবে। তো ওভাবে আমরা যদি না করে একটা কালার গুলোকে কি ভেরিয়েবলে যদি এভাবে রেখে লিখে রাখি, তাহলে কি হচ্ছে আমার আর প্রত্যেক জায়গায় গিয়ে কি চেঞ্জ করা লাগবে না। আমি জাস্ট এখান থেকে যদি চেঞ্জ করে দেই, তাহলে কি সবগুলা চেঞ্জ অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এই কারণে অনেক বেশি দেখবেন যখন হচ্ছে যে ওয়েবসাইটের যখন এই আপনার যখন ফ্রেমওয়ার্ক ইউজ করবেন বা অন্যান্য জায়গায় দেখবেন এই রকমের প্রচুর ভেরিয়েবল লেখা আছে, প্রচুর ওরা ভেরিয়েবল লিখে রাখছে, যাতে বারবার কি একটা জায়গায় ওই কালার গুলো স্পেসিফিক কোথাও চেঞ্জ করা না লাগে। আচ্ছা তাহলে এখানে একটা কালার আমরা নিলাম, এইভাবে যে কয়টা কালার আছে এখন থেকে হচ্ছে যে সবগুলাই কি ভেরিয়েবলে রেখে দেব। আচ্ছা তারপরে জানেন এই একটা কালার আছে, এটাকে আমরা কি সেকেন্ডারি কালার হিসেবে রেখে দিতে পারি। তো চলেন এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি আমরা, সেকেন্ডারি কালার। আচ্ছা এই কালার কোডটা আমরা যেখান থেকে ইউজ করছি কপি করে নিয়ে আসি। ওকে দুইটা কালার আমরা নিয়ে নিলাম, আর কি কালার আছে এখানে দেখেন তো। টেক্সট, এই যে টেক্সট গুলো আছে সবগুলো টেক্সটের কি একটা কালার আছে, এটা আমরা একটু নিয়ে নেই, দেখি কালার টেক্সটের কালার কি। ওকে এখান থেকে এক্সাক্টটা কি কপি করে নিলাম। আচ্ছা এখানে আরেকটা ভেরিয়েবল আমরা লিখতেছি, সেটা হচ্ছে কি টেক্সট কালার। আর কি কালার আছে, তিনটা কালার আমরা নিলাম। এরপরে আছে কি একটা আছে কি লাইট কালার, লাইট কালার বা কি হোয়াইট কালার, এটা আমরা লিখে নেই হোয়াইট। ওকে চারটা কালার, আর কোন কালার আছে? আচ্ছা, তাহলে আমাদের চারটে এই চারটে কালার দিয়ে দেখেন কি ওয়েবসাইটটা করা আছে। চারটে কালার আমরা কি একটা ভেরিয়েবলে লিখে রাখলাম, চারটা ভেরিয়েবলে। এখন আমরা কি করব, এই যে ভেরিয়েবল গুলাই কি সব জায়গায় ইউজ করতে পারবো, আর বারবার আমাকে কালার কোডটা কি দিতে হবে না বাবু। তাহলে যেখানে যেখানে আমরা চেঞ্জ করছি একটু বলে দেই, ধরেন এখানে আছে যে এই যে এগুলার যে কালারটা আছে এগুলো আছে কি টেক্সট কালার। ওকে এখানে আমরা বলে দিলাম কি টেক্সটের কালার যেটা আছে ওটা পাবে, এখান থেকে ওইটাকে রিমুভ করে দিচ্ছি এখন var টেক্সট কালার। আচ্ছা এরপরে যখন থেকে ওয়েবসাইট করবেন মাস্ট এগুলো কি যতগুলো কালার থাকবে এভাবে কি ভেরিয়েবলে ডিক্লেয়ার করে নেবেন।
আচ্ছা, আমি আগে দেখাইনি এই কারণটা হচ্ছে কি, আপনি যদি এই ইয়েটা বুঝতে মনে করেন যে প্রবলেমটা না বোঝেন, তাহলে দেখা যাবে যে জিনিসগুলো মনে থাকবে না। আচ্ছা, তাহলে এটা কালার হচ্ছে কি আমাদের var সেকেন্ডারি কালার। আচ্ছা, এরপরে আছে আর কি আছে, ওকে সেভ করি। এখন আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার ওয়েবসাইটে কি আগের যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা কি পেয়ে যাচ্ছে। ওকে, এরপরে আসে পরের যে হেডিংটা আছে এটা আমরা একটু ডিজাইন করে ফেলি। এটাকে একটু যদি দেখি নেই কি কি ডিজাইন দেওয়া আছে। আচ্ছা, এরপরে আছে স্টাইল আছে কি, ফন্ট সাইজ আছে কি 80 পিক্সেল, লাইন হাইট আছে কত 96, কালার আছে কি হোয়াইট কালার। তাহলে ফন্ট ফ্যামিলি আছে কি রোবট, এটাকে আমি কপি করে নিলাম। ওকে, কন্ট্রোল সি, ফন্ট সাইজ 80 পিক্সেল। তাহলে ঠিক সেম ভাবে এই জিনিসগুলাই কি আমার লেখা লাগতেছে না, ডাউন অ্যারো দেন। এরপরে আছে কি H1, তাহলে এটা ফন্ট সাইজ কত আছে 80 পিক্সেল। এরপরে লাইন হাইট আছে কত 1.2 বা 1.3 আমরা দিয়ে দিলাম। এরপরে আছে কি ফন্ট ফ্যামিলি এটাই আছে। এরপরে কালার হবে কি পার হবে হোয়াইট কালার। আচ্ছা, ফন্ট ওয়েট কত আছে এখানে 700। ওকে, রিফ্রেশ করি এখন যদি আউটপুটে গিয়ে। ওকে, তাহলে দেখেন আমাদের এটাও কি ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যে বাটন গুলো যে ডিজাইনে আসি, বাটন গুলো কিরকম আছে আসবো। আচ্ছা, এরপরে আসেন বাটন। বাটনে আছে কি প্যাডিং একটা আছে, এরপরে আছে যে টেক্সট কালার গুলো আছে কি। ওকে, ধরেন হেডার সেকশন, এর ভিতরে কি আছে বাটন, বাটনকে আমরা ধরলাম। এটা কালার হবে কি, প্রথমে টেক্সটের যদি কালার আসি, ফার্স্টে এটা কালার আছে কি দেখেন তো আমাদের এই যে এই কালারটা না, এটা আছে কি সেকেন্ডারি বার সেকেন্ডারি কালার। এরপর আছে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে হোয়াইট, তাহলে ব্যাকগ্রাউন্ড ভার, এরপর আছে কি হোয়াইট কালার। এরপরে আছে কি উপরে দুই সাইড থেকে দেখেন একটু কি প্যাডিং আছে, তাহলে আমরা একটু প্যাডিং দিয়ে দেই। প্যাডিং উপরে নিচে দিলাম কি 10 পিক্সেল, আর ডানে বামে আছে কি 20 পিক্সেল। এরপরে আর কিছু আছে, বর্ডার আছে নাই, বর্ডার নাই। তারপরে বর্ডারটা আমাদের দরকার নাই। এরপরে আছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এখানে কি 20 পিক্সেল দিয়ে দেখি কতটুকু আসে। এরপরে যে বর্ডারটা আছে বাটনের ওটাকে কি আমরা করে দেবো কি বর্ডার নান। ওকে, সেভ করে একটা আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি আমাদের বাটন কি রকম আসছে। আচ্ছা, এরকম প্যাডিং ফন্ট সাইজ কত আছে এটার একটু যদি দেখে নেই। আচ্ছা, ফন্ট সাইজ আছে 16, লাইন হাইট আছে কত 24। আচ্ছা, লাইন হাইট আমার দরকার নেই। ওকে, ফন্ট ওয়েট আছে 700। রিফ্রেশ। আচ্ছা, তার মানে প্যাডিংটা আমাদের কি একটু কম হয়ে গেছে তাই না, একটু বাড়াই দেই তাহলে। ফন্ট সাইজ 16, ওটা বাই ডিফল্ট 16, এটা দিলেও হবে না দিলেও কোনো প্রবলেম। ধরেন আমরা প্যাডিংটা একটু বাড়াই দিই, উপরে নিচে দিলাম কি 15 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। রিফ্রেশ। এরপরে বর্ডার রেডিয়াসটা একটু বাড়াই দিই তাহলে 30। মোটামুটি একটা শেপে আসছে না এখন। আচ্ছা, এখন হচ্ছে যে এটাকে হভার করলে কোনো চেঞ্জ হচ্ছে, বাটনকে হভার করলে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, পরের যে বাটনটা আছে এটা কি একটু ডিফারেন্স আছে, তো এটাকে আমরা একটা ক্লাস নেম দিয়ে আলাদাভাবে কি সিলেক্ট করতে পারি। বাটন এটা ক্লাস নেম দেন, ক্লাস বাটন 2 btn 2। আচ্ছা, সিএসএস আসি। এরপরে আছে কি বাটন কন্ট্রোল, এটাকে পুরোটাকে অল্টার শিফট ডাউন অ্যারো। বাটনের মধ্যে কি আছে একটা ক্লাস আমরা দিলাম, সেটা আছে কি ডট। তাহলে এই যে এখন যদি আসি এখানে স্পেস দেবো না, আমরা কেন স্পেস দেবো না, যে বাটনটার মধ্যে কি এই ক্লাসটা আছে সেটাই আমি কি ডিজাইন করতে যাচ্ছি।
আর যদি ভিতরে থাকতো তাহলে কি স্পেস হইতো। আচ্ছা, এটার কালার কি আছে? হোয়াইট। তাহলে এখানে কালার আমরা কি দেব? হোয়াইট কালার। এরপরে কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ট্রান্সপারেন্ট আমরা বুঝি, ট্রান্সপারেন্ট হচ্ছে কোনো কালার থাকবে না, হ্যাঁ, একবারে হচ্ছে কি ট্রান্সপারেন্ট। আচ্ছা, স্বচ্ছ। এরপরে যদি আসি বর্ডার আছে এটার 1 পিক্সেল দেন, তাহলে এই যে বর্ডার আমরা নান করে দিছি, এখানে দেবো কি 1 পিক্সেল সলিড হোয়াইট। হোয়াইট দিল মানে কি ভার হোয়াইট। ফন্ট এটা কি 700 উপর থেকে পেয়ে যাবে, রিপিট করার দরকার নেই। এরপরে প্যাডিং মার্জিন এগুলো আমাদের কি দেয়া লাগবে, কারণ উপরের যে স্টাইলটা আছে ওটাই কি পেয়ে যাবে। সেভ করি, আউটপুটে এসে রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে দেখেন এটা কি এরকম হয়ে গেছে। এখন এটাতে হভার করলে দেখেন কি কালারটা আবার চেঞ্জ হচ্ছে। তো আমরা এটা হভার কিভাবে করে অলরেডি আমরা কি জানি, এটাকে জাস্ট আবার লিখতেছি। এরপরে বাটনটাকে 2 কে যদি হভার করি, হভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হবে। তাহলে এখানে আমার কালার কালার চেঞ্জ হচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে। কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে কালারটা আমাদের এখানে কি পাচ্ছে, সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে কি হোয়াইট কালার। আউটপুটে এসে একবার রিফ্রেশ করে দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা, মাউস নেই। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটাও কি আমাদের চেঞ্জ হচ্ছে। এখন এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তাই না? আর এখানে যদি আসি, এখানে আছে কি একটু স্মুথলি হচ্ছে। তো এটা কিভাবে করা যায়? ট্রানজিশন। তাহলে হভার করছি আমরা কি বাটন 2 কে, তাহলে এই বাটন 2 কে এসে এখানে বলে দেবো কি ট্রানজিশন। আচ্ছা, 0.5। ওকে, এখন মাউস নেই, রিফ্রেশ করি। আচ্ছা, কাজ করতেছে না কেন? আচ্ছা, পয়েন্ট এস। ওকে, তাহলে দেখেন আমাদের কি বাটনের কাজটা শেষ, ডিজাইনের কাজও কি শেষ। এখন যদি আসি, তাহলে এখানে দেখেন চেঞ্জ আমাদের আর কি বাকি আছে, শুধু হচ্ছে কি এই যে উপরে নিচে একটা করে কি প্যাডিং আছে না, দেখেন তো। উপর থেকে একটু কি স্পেস আছে, নিচের থেকেও কি একটু স্পেস আছে, আর এই যে বাটনটার মধ্যেও কি একটু স্পেস আছে। তো এগুলো আমরা যদি আসেন প্রথম থেকে আসি, এই যে হেডার সেকশন, পুরো যে হেডার সেকশনটা আছে, এটাকে আমরা বলে দেবো কি প্যাডিং। আচ্ছা, উপরে আছে কি 100 পিক্সেল। এরপরে আছে কি নিচে যদি আসি, আচ্ছা স্যার, পরের ভ্যালুটা কাজ করবে কি রাইট সাইডে। রাইট সাইডে দিলাম কি 200 পিক্সেল। এরপরে আছে কি বটমে, বটমে দিচ্ছি কি 80 পিক্সেল। এরপরে লেফটে আছে কি 0। সেভ করে এখন যদি এখানে এসে একটু রিফ্রেশ করি, আচ্ছা, পাচ্ছে না আমাদেরটা। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আরেকটা উপায়, এখান থেকে যদি আপনার এই টেক্সটটাকে কি সেম এই দুইটার নিচে আনতে চান, তাহলে আপনি কি বিআর দিতে পারেন একটা উপায়, কিন্তু আমরা এখানে কি বিআর দেব না। কারণ হচ্ছে কি যখন ছোট ডিভাইসে যাবে তখন আবার কিন্তু এটা চেঞ্জ হবে। তো আমরা এটা এভাবে করতে পারি, এখানে প্যাডিং না দিয়ে কি উইথও দিতে পারি। এই যে হেডার সেকশন যেটা আছে, এই যে কন্টেনার, এটার একটা কি উইথ বলে দিতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের টপে দিলাম কি 100 পিক্সেল, রাইটে যে দিলাম এটা কি 0 পিক্সেল রাখলাম, আপাতত থাকুক। তাহলে রিফ্রেশ করি, এক লাইনে আসতেছে সব। এখন আমাদের কথা হচ্ছে কি এটা একটা যদি উইথ বলে দেই আমরা, তাহলে দেখো 2 লাইনে কি চলে আসবে। তাহলে H4 যেটা আছে H1, এটাকে আমি বলে দেবো কি উইথ। উইথ যদি আমরা একটু কমাই দেই, ধরেন এখানে দিচ্ছি 50%। এখানে এসে রিফ্রেশ করি, আচ্ছা 50%, তার মানে এটা কি বেশি হয়ে গেছে না? আর একটু বাড়াই দিই। ওকে, আরেকটু বাড়াই দিচ্ছি 60। ওকে, এখন ঠিক আছে না?
তাহলে উইথ দিলাম আমরা কতটুকু 60%, যাতে এই পর্যন্ত কি ওর উইথ। তাহলে কি আছে, এই উইথ এর পরে যেহেতু একটা টেক্সট এখানে কি বসতে পারতেছে না, পরের লাইনে কি চলে আসতেছে। কি এতটুকু বুঝতে পারছি সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, যে এই জায়গায় এই জিনিসটা আমরা বুঝিনি। আচ্ছা, বাটনের মাঝখানে আছে কি প্যাডিং আছে, প্যাডিং বা মার্জিন একটু আছে, হ্যাঁ ফাঁকা আছে, দুইটা এলিমেন্টের মধ্যে কি ফাঁকা আছে। তো বাটন হচ্ছে দুইটা আছে আমাদের। এখন আপনি চাইলে কি যে কোনো একটা বাটনকে কি, এই যে বাটন 2 কে যদি বলে দেই মার্জিন, মার্জিন হবে কি লেফটে হবে মার্জিন কতটুকু 20 বা 30 পিক্সেল দিলাম। তাহলে এখান থেকে কি এই লেফটে হচ্ছে কি 30 পিক্সেল মার্জিন নিয়ে নিবে। উপর থেকে যদি একটু সরাতে চাই, তো একটু বেশি হয়ে গেছে, আমরা কমাই দিই 20 পিক্সেল। রিফ্রেশ করি এখন, তাহলে এখন ঠিক আছে না? আচ্ছা, এখন উপর থেকে কি একটু যদি নিচে নামাই দিতে চাই, তাহলে কি করতে পারি? এই যে বাটন দুইটা আছে, এটাকে আমরা বলে দিলাম কি মার্জিন টপ 30 পিক্সেল। তাহলে দুইটা বাটন কি মার্জিন দিয়ে দিলাম উপরে, রিফ্রেশ করেন, উপর থেকেও কি একটু মার্জিন পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে, এটার নিচে নিচে একটা কি আন্ডারলাইন আছে, তাই না? এখন এই আন্ডারলাইনটা কিভাবে দিতে পারি? অনেকভাবেই দেয়া যায়, অনেকভাবেই দেয়া যায়। এখানে আছে কি আফটার বিফোর দিয়ে আপনারা এটা করছেন না, এটাতে যদি আমরা আফটার বিফোর দিয়ে দিতে পারি, এটাতে পারবো না আমরা? আচ্ছা, আরেকটা আছে কি বর্ডার দিয়েও কি দিতে পারি। তো চলেন দেখি বর্ডার দিয়ে দেখি কি রকম হয়। এটা কোনটা H4। তো এখানে এসে আমরা বলে দিচ্ছি কি বর্ডার, এটা কত পিক্সেল হবে 5 পিক্সেল। এরপরে আছে কি সলিড হবে, এটা কালার হবে কি, আচ্ছা কালারটা হচ্ছে যে টেক্সট কালার দিয়ে দেখি কি রকম আসে, var টেক্সট কালার। আচ্ছা, বর্ডার হবে কোন দিক দিয়ে, শুধু কি বটম। আছে বটমে আছে। আচ্ছা, এখন এটা প্রবলেম আছে কি ফুল উইডথ নিয়ে আসছে, কারণ কি এইচ আছে কি একটা ব্লক এলিমেন্ট, তাহলে ব্লক এলিমেন্ট কি পুরোটাই নিবে, তাই তো স্বাভাবিক তো এটাই। তাহলে আমাদের এটা উপায় কি এখন, উইথ কমাই দিতে পারেন। আরেকটা আরেকটা উপায় আছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে কি হবে, ওর কন্টেন্ট যতটুকু উইড হবে ততটুকু, তাই না? রিফ্রেশ করি এখন, ওকে ডান। তাহলে দেখেন আগে যে জিনিসগুলো শিখছি, নতুন কোনো কিছু আসছে এখানে? এই যে সিএসএস গুলো অ্যাপ্লাই করলাম, এখানে আমার ফ্লেক্স কেন লাগবে না বোঝেন? ফ্লেক্স আমরা এখানে কেন ইউজ করবো? ফ্লেক্স আমরা কি দুইটা এলিমেন্টকে বা তিনটা এলিমেন্টকে কি পাশাপাশি নিচ্ছি? না, আমরা কি যাচ্ছি এই টেক্সটার উইথ যতটুকু, এর উইথও যেন কি ততটুকুই হয়, তাই না? এই কারণে আমরা বলে দিলাম কি ইনলাইন ব্লক, তার মানে কন্টেন্ট যতটুকু এই এলিমেন্টের উইথ হবে কি ততটুকু।